ভোর ৫টা ৫ একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণীর জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যটার আবির্ভাব এখনও ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী, প্রকৃতির জোরে শীতল হাওয়া, উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে। এই ট্যুরে যাত্রীদের মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা। এটি মায়াদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হলো। সিনিয়র ছেলে মেয়েরা প্রায় সকলের বাসে উপস্থিত আছে ভলেন্টিয়ার হিসেবে। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র ছেলে মেয়েদেরকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারিতে এই ট্যুরে যাত্রা শুরু হলেও বাসের ছেলেমেয়েরা ডিজে গানের তালে হই হুল্লো আর আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কী জন্য মায়া মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মন ভিতরে চলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাইরের দিকে তাকে দৃষ্টি ওই দূর সীমান্তে পাহাড়ে চৌড়ায়। সকলের মিষ্টি ফুরফুরে বাতাসে তেজে মায়া মুখ ছুঁয়ে মাথা হিজা পড়ছে শ্বাস শব্দে। জুই মায়ের পাশেই বসে। শ্রেয়া নাদিয়া বসেছে পিছনে 2 সিটে পড়ে, কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়া ডিজে গানের তালে খই হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলে মেতে আছে নাচ গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডে আছে, কিন্তু মায়া এসব নাচ গানে নেই। মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখল, সিট ছেড়ে উঠল না পর্যন্ত। এমনি মায়া হৃদকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়া ভিতরটা হাঁসফাঁস করছে অপরাধ বোধে। হৃদ মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হয় সে মায়ার ওপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ার আপাতত নেই। সেজন্য মায়ার মন খারাপে সেই তখন থেকেই বাসে চুপ করে বসে। মায়ের মনে হচ্ছে এই ট্যুরের শেষে হৃদের অবাধ্য হয়ে না গেলেই পারত। মায়া উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াদের একই বাসে আরিফকে দেখা যায় রাকিবের সাথে পিছনের সিটে ভলেন্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসাবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনদের খেয়ালও রাখছে সে। সবাই হইচই মাঝে জুই হঠাৎই মায়ার হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ার দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুইয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই, আমার কেমন জানি অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আসাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তুষ্ট গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে বলছিল আসতে? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করছিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে এই ট্যুরে যেতি না বেয়াদব। জুইয়ের কথা মায়ার গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলে আমি নিজের মনকে বোঝাতে পারিনি, এজন্য ওনাকে না বলেই চুপি চুপি তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় করছে ভিতর ভিতর। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যি আমি ভুল করেছি জুই? কী করব বল না তুই? মায়া অপরাধবোধের বিষয়টা বুঝেই জুই মায়াকে আশ্বস্ত দিয়ে বলে, এখন আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে, তাই এই সফরটা এনজয় কর। একটা দিনই ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাঁসফাঁস করতে করতে বলল, জুই, আমার কেমন জানি মনে হচ্ছে আমি এই ট্যুরে শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ার কথা জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুরে এনজয় কর বলদ। আরিফ ভাইয়া আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারো। জুইয়ের কথা মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফও ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলে বসেছিল এতক্ষণে, কিন্তু জুইয়ের কথা সেটা পুনরায় মনে পড়তে মায়ার মনে ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল।
সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনে তাকালো আরিফের খোঁজে। দেখলো আরিফ রাকিবের সাথে বসে খুবই আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়া পিছনে তাকাতে আরিফও হঠাৎ এদিকটায় তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতেই রাকিব ও আরিফের পিছন পিছন এদিকটা এগিয়ে আসলো। চলন্ত বাছে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতে জিজ্ঞাসা করলো, ওদের কিছু প্রয়োজন কিনা? জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলো, ভাই আমার ভয় করছে। কিসের ভয় বোকা, আমি আছি না। তারপরও ভাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ের কথা আরিফ এগিয়ে এসে জুয়ের ওপর দিয়ে মায়ের কপালে একটা হাত ছুঁয়ে দেখল মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ের শরীরের তাপমাত্রা ঠিক রেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলো, কখনো লং বাস জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা তোদের ব্যাগ দেখ, খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস কেমন? ভাই পিছনে আছি। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ রাকিব দুজনে জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসলো। মন খারাপের কারণ মায়ার ব্যাগে খুলে খাবার পেতেই নিজের মন খারাপ কারণও ভুলে বসলো। পুরো ট্যুরে যাত্রা হইচই আর আনন্দে কাটল সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনের পুরো ট্যুরে যাত্রা কোনো স্টুডেন্টের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষা সফর ট্যুরেটি ছিল রাঙামাটি, ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর সুবলং ঝর্ণা পরিদর্শন। দর্শনীয় 3টি স্থান পরিদর্শনের ট্যুরে যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুই সিটে হেলিয়ে ঘুমিয়ে। সিয়া নাদিয়া অবস্থাও সেম। বাসের মধ্যে সে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে, তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখার। রাত তখন 4:45 ঘরে। বা 4টে পুনরায় থামে একটা পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবার এখানেই সারতে চাই, কারণ রাঙামাটি পাহাড়িয়ান এলাকা, এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না বলে দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা একই রেস্তোরাঁয় নামলো খেতে। খুবই সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্টের রেস্তোরাঁর ভিতরে বসলো। 150 স্টুডেন্টের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগলো। রাত তখন 4:45 থেকে প্রায় 10:20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাতে মায়া, জুই, নাদিয়া, সিয়ার সঙ্গে সঙ্গেই ছিল। এরই মাঝে 4 জন ওয়াশরুমে কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়েও বসে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যে বাসগুলো ছেড়ে দিল। ইতিমধ্যে সকল স্টুডেন্ট বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়ি উঠতে দেখার মধ্যে বেখালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁ অদূরে কিছু ঝাপসা দৃশ্যর দিকে। কৌতূহল মায়া মাথায় বের করে সেদিকে উঁকি মেরে তাকাতে আরও ঝাপসা কিছু দৃশ্য দেখল সে। অদূর দূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারল না, তবে এতটা বুঝতে পারল সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেদিকে তাকিয়ে থেকে পাশে বসা জুইকে ডাকলো উঁচু গলায়। মায়া দেখা অদূরে সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখানোর জন্য জুইকে জেকে মায়া বলল, জুই জুই দেখ তো রেস্তোরাঁর পিছনে কি, ওইখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওটা, কিন্তু ও ওইখানে কি করছে দেখতো। অমনোযোগী জুই ফোন চালানোতে ব্যস্ত ছিল বলে মূলত ও মায়ের কথা তেমন মনোযোগ দিতে পারে না। ওদের সারা দিনের তোলা ছবিগুলো দেখছিল জুই, তাই মায়ের কথা অমনোযোগীভাবে হালকা উঁকি মেরে বাইরে তাকিয়ে অদেখা মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছুই তো নেই, যদি কিছু থাকে তাহলে তো এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুয়ের কথা মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেদিকে তাকিয়ে রইল। মায়ার মন খসখস করছে রেস্তোরাঁর পিছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকা হয় রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পিছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল।
আবছায় অন্ধকারে মায়ার মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজুরি করছে। মায়া এত দূর থেকে বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়া কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়ার চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং মায়া পুনরায় জুইকে ডেকে সেই দৃশ্য দেখাতে চেয়েও একইভাবে বাহিরের দিকে তাকিয়ে বলল, জুই, একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না, আমার মনে ভুলও হতে পারে, তাই তুই একটু দেখে বল না। আমি যা দেখছি তুই কি তাই দেখছিস নাকি জুই? মায়া পরপর কথার উত্তর না আসায় মায়া বিরক্ত নিয়ে পাশে ফিরে তাকাতেই দেখল জুই পাশের ছিটে নেই। সে আর নাদিয়ার সঙ্গে পিছনে ছিটে বসে ফোনে কিছু একটা দেখছে। তিনজন মিলে অস্থির মা জুইকে না পেয়ে পুনরায় গাড়ি জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো এবার আর রাফা নামক মেয়েটা আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়া মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এবার হোটেলের পিছনে গিয়ে রাফার মেয়েটার খোঁজ করে আসবে বাইরে আছে কিনা সে। যদি রাফাকে না পায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজে স্যারদের বিষয়টা জানাতে পারবে, কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটার বিপদে আছে এমন কথা রটায়, তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে। সবার সামনে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করার দায়ে মায়া কোলে ব্যাগটা সিটের উপর রাখতে রাখতে কয়েক সিট পিছনে জুইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুই, আমি একটু নিচে যাচ্ছি, আরিফ ভাইয়ার কাছে এক্ষুনি চলে আসব। মায়ের কথায় জুই, সেয়া, নাদিয়া তিনজনই এদিকে তাকালো। মায়া মুখে আরিফের নামটা শুনে জুই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগে চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগ ট্যাগ ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচারদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসটিতে। ওদের বাসের সবাই কাজ শেষ বলে এই দিকে তেমন কারো খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে। মায়া ওইদিকে হোটেলের পিছনে রাফাকে দেখছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুল হতে পারে, সেজন্য মায়া আগে সেই দিকটায় একবার উঁকি মেরে দেখতে চাইল আসলে সেই দিকটায় কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটল। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে তেমন কাউকে দেখল না। বেশ অন্ধকার হয় আশেপাশে তাকাতে মায়া গা ছমছম করে উঠল ভয়ে। হোটেলের পিছনের দিকটায় বেশ উঁচু পাহাড়ে মাথায় তুলে দাঁড়িয়ে, পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতো হয়ে আছে। মায়ার গা শিরশির করে উঠল ভয়ে। অন্ধকারে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়ে কারো গোঙানির শব্দ কানে আসলো। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো। তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া গোঙানির শব্দ অনুসরণ করতে চাইল। থেমে থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সে শব্দ উৎস অনুসরণ করে এক পা দোপা সামনে এগোতে এগোতে হোটেলে থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ি চূড়ায় উঠতে উঠতে দেখল বেশ কিছু ছেলে একত্রে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথায় যেন নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আটকে ওঠার মতো মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজে সাদা ড্রেস পরিহিত মেয়েটি দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটি রাফা ছিল, আর এই ছেলেগুলো তখন রাফাকে জোর জবস্তি করে তুলে যাচ্ছিল। অনেক দূর হয় মায়া তখন সেটা বুঝতে পারেনি, এজন্য মায়া জুইকে এতবার বলেছিল এই দিকটায় তাকাতে। বেখালি জুই তখন যদি মায়ার কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে ওকে, তাহলে আজ রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগেই মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলো হাত থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কী করবে চট করে বুঝতে পারল না।
এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায় সবাইকে এটা জানাতে, ওদের কলেজের রাফা নামে একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়ার ফিরে আসতে আসতে রাফা মেয়েটাকে হারিয়ে ফেলবেও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পিছনে গিয়েও কোনো লাভ নেই, ওর দ্বারা এতগুলা ছেলে থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কী করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পিছনে হাঁটল। অন্তত কোথা থেকে যা রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করল। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো মেয়েটিকে হাত পা মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচই নেশা করা বোধ হলো এক একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পিছনে ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসল। এই অজানা অচেনা পাহাড়ি এলাকা, মায়া নতুন কোনো দিকে মূল রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খোঁজে নিজের জীবনও বিপদে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ার গায়ে সাদা ড্রেস লাল মাটিতে ময়লা ময়লা করে ফেলেছে ততক্ষণে, তারপরও হাল ছাড়েনি। নিশ্চুপ ছেলেগুলো পিছন পিছন ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখল প্রায় 8 থেকে 10 জনের মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলে পেলে হবে। আর এদের বসবাস মূলত পাহাড়ে চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশে গাছ ছমছম করা পরিবেশটা দেখল। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতো একটু টুল বেঁধে রেখেছে। এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল। আর মাঝখানে খালি জায়গাটাতে ছেলেগুলো গোল করে বসে মধ্যস্থতা আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে দিয়ে নেশা করছে তারা। মূলত বোকা মায়া ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলো ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনই নিজের জীবন বিপদে ফেলে একা হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে, বরং দ্রুত নিজের কলেজের কর্তৃপক্ষদের জানাতো বিষয়টি। মায়া বোকামিতে সে নিজেই ফেঁসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ান নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না, তারা বেনামি পাহাড়ি জঙ্গলি বলে মানুষের কাছে পরিচিত। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশালী মানুষেরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গলি আর দুনিয়ার সকল অরাজকতা কাজ করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এবং ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ বলে তার জীবন নিয়ে ফিরতে পারে না, সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আরেকজন মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়ার হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবনও রিস্কে টানল। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশা মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখল রাফাকে। মায়ার থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলো ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরপরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনায় মায়া আর কিছু ভাবল না। নিজের ক্লাসমেটে বাঁচাতে হামাগুড়ি দিয়ে বসে পড়ল রাফার পিছনে। রাফা তখন নিজের হাতে পায়ে বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদ চিৎকার করার মতো গোঙান ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কারো উপস্থিত বুঝতে পারল, তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসল মায়াকে। নিজের দুপা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারল মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতো উল্টে পড়ল মায়া। রাফা মনে করছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন হবে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। এজন্য গোঙরানি অবস্থায় মাথা তুলে
পায়ের কাছটায় তাকাতে দেখল মায়াকে পুনরায় দৌড়ে গাছের পিছনে লুকাতে। মায়াকে দেখে আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসা আশ্রয় খোঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পিছনে তাকিয়ে আরও জোরে জোরে গোংড়াতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসে ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফা আরও কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন দেখলো একটা নেশাখোর ছেলে এই দিকটায় এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে। মূলত রাফা তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দই ছেলেটাকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে, এরা একা মানুষ পেলে আক্রমণ করে বসে। সেজন্য রাফা চিৎকার দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছে কিনা, কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনের ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রামের ভাষায় নেশাক্ত গলায় বলো, শালি হুদানা চিল্লে শরীর শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারা রাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে, তখন আমাদের মজা দিতে পারবি, তুই মজা লইতে পারবি। দাঁড়া আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও নেশাখোর ছেলেটা হেলতে দুলতে হাঁটলেও বাকি ছেলেদের উদ্দেশ্যে, হয়তো নেশা নিয়ে ফিরবে। আবার ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পিছন থেকে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করল না, বরং চুপ রইল। তাড়াহুড়ো মায়া দ্রুত হাতে রাফার পিঠের ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসলো। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতে রাফার নিজে ওর হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে এসেছিস মায়া? রাফা উঁচু গলায় আতঙ্কিত হলো। মায়া তাড়াহুড়ো তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে করতে ফিস ফিস গলায় বলতে চাইলেও, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব আমরা। মায়ের সতর্কতায় তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটি পিছনে ঘুরে তাকালো মেয়েলি কণ্ঠে শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটি অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়েকে দেখে নেশাখোর ছেলেটি চিল্লিয়ে উঠে বাকিদের উদ্দেশ্যে পুনরায় চট্টগ্রামের ভাষায় ডেকে বলে, কিরে কই তোরা? দেখ এইখানে আরও একটা নতুন মাইয়া আইছে, আমাদের পুরাতন মাইয়াডারে তো সাইরা নিয়া যাইতেছে। তোরা কই, তাড়াতাড়ি আয়, ধর শালিদের। বগল দাবার মতো রাফার এক চেপে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তা কিছু জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেদের এবং রাফাকে বাঁচাতে হবে, নয়তো রাফা তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বলে দুজনে নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো। কিন্তু ভয়াত্মক রাফা বোকামিতে ওর সাথে সাথে মায়া ফেঁসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজনের প্রাণে ভয় সেই দিকে দু চোখ যাচ্ছে, সেই দিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়ানো তো দুজনে আবারও নতুন করে বিপদে সক্ষমহীন হবে কিনা জানা নেই কারো। পিছনে পাহাড়িয়ান জঙ্গিগুলো খাদ ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পিছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপূর্ণ দৌড়ার হোঁচট খেতে খেতে পাহাড়ে চূড়া থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়েদের কলেজের বাস 4টে চলে যাচ্ছে পাহাড়ি বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়েদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজের বাসগুলোকে। আতঙ্কিত মায়া আর আতঙ্কিত হলো নিজের আপনজনদের ওদের রেখে চলে যেতে দেখে। মায়েদের বাসগুলো ওদের খোঁজ না করে চলে যেতে দেখে পাহাড়ের চূড়ায় থেকে মায়া রাফার হাত চেপে সেদিকে দৌড়তে দৌড়তে চিল্লাতে চাইল বাসগুলো থামাতে, কিন্তু পর মুহূর্তে সতর্কতা আর চিল্লায় না। পিছনে পড়ে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায়, সেজন্য দিনের আলোয় পাহাড়ি উঁচু নিচু রাস্তা চলা মুশকিল। হোঁচট খেয়ে পাহাড়ের ওপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশি। এমন্ত অবস্থা রাতের 11টার চাঁদবিহীন অন্ধকার পাহাড়ের রাস্তা দৌড়ানোটা আরও ভয়ঙ্কর। জানাশোনা
ট্রেনিংপ্রাপ্ত ট্রেনাররা এমন রাতে পাহাড়ের বুকে নামবে না পাহাড়ি জঙ্গি, বিষাক্ত জীবজন্তু বা বিষধর সাপের তাড়নায়। সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিক থেকে বিপদ আর বিপদ জড়িয়ে। ভয় পেয়ে থেমে গেল নেশাখোর ছেলেদের হাতে। ইজ্জত খইয়ে মরতে হবে, আর না হয় প্রাণের তাগিদে দৌড়তে চাইলেও যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদ রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়ার বাসগুলোকে ধরতে। বেখালি দৌড়াতে একটা সময় অন্ধকারে ছোট গর্তে হোঁচট খেয়ে দুজনে উল্টে পড়ল পাহাড়ি উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুজনই বেশ কাজে দিল। পাহাড়ের উপর থেকে সোজা রাস্তায় এসে পড়ল। মায়া থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজন এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথা গোঙানি ওঠে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করল। দেখলো মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটে চলে যাচ্ছে। বসে থেকে মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়া দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলোকে থামতে না দেখে মায়া নিজের শরীরে ব্যথা বলে পুনরায় রাফা হাত চেপে টেনে তুলে দৌড়াতে বাসের পিছন পিছন। এমনই দীর্ঘ সময়ের পরে পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার জ্বলন্ত বাসের পিছন পিছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য। থামবে, কিন্তু চলন্ত বাসগুলোতে মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কান্নার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও। আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। জুই, জুই, এই জুই। মায়া রাফা পরপর চিৎকারের শব্দে দুপাশে পাহাড়ি প্রতিধ্বনিত হয়ে পুনরায় সেটা ফেরত আসছে। তারপরও চলন্ত বাসে কেউ শুনল না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পিছন দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে দুজনে। হাঁপাতে হাঁপাতে গলা শুকিয়ে দুজন কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনে মাঝ রাস্তায় বমি করতে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তা বসতে ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়াত্মক মুখে দুজনে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাতেই দেখলো বাকি ছেলেগুলো একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়ারা এতক্ষণ বাসের পিছনে দৌড়ানোর ফলে পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলে বসেছিল দুজন, কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবীর পিছনে ফিরে তাকাতে দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দু বান্ধবী তৎক্ষণাৎ প্রাণ ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একাই ভাবে দৌড়াতে গেলে পিছনে দৌড়ে আসে ছেলেটার হাতে মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ার উদ্দেশ্যে। দক্ষ হাতের ঠিলে মায়া পায়ে আঘাত পেতে মুখ থুবড়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। একভাবে রাফাও পড়ল মায়ের সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসা ছেলেটি সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ার উপরে ক্ষোভ থেকে প্রথম প্রহার করল মায়াকে ছেলেটি। মায়ার হিজাবের ওপর দিয়ে মায়ার চুলের মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি অনেক দৌড় করিয়েছিস, আজকে দেখব তোর শরীরে কত তেজ। এক হাতে মায়ের চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়। বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তা ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখ আর কপাল মিলিয়ে আঘাত করল মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়া চুল ছেড়ে নিজের চোখে হাত দিয়ে উঠে মারল মায়া। রাস্তা পড়ে থাকা রাফা হাত টেনে তুলে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়ে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্য বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা। নিজের প্রাণ লড়াই এবার আমাদের করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা, এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠছে দুজনই। শ্বাস ফুলে যাচ্ছে
শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথার ভিজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারার পর পা ফেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ের সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাব মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা, আঘাতের ভয়ে চোখ দিয়ে পানি মায়া পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না, আল্লাহ আমাদের রক্ষা করবে ইনশাল্লাহ। তারপরও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরব, কিন্তু তারপরও ওসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খুয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তার দুপাশে মাথা উঁচু দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়, কিন্তু আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিচ্ছু দেখা যায় বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দু পাহাড়ে বুক ঘেঁষে মায়া রাফার হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্য। আশেপাশে বাড়িঘর, মানুষজন, চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ে হাহাকার করা ঝিঝি পোকার শব্দ, অসংখ্য বনশিয়াল খাক ছাড়া হুঙ্কার ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম ঠিকানা লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখল ছেলেগুলোর অবস্থা কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটা এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকে মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আরও সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানে একটা সময় ছেলেগুলোর হাতে সহজে ধরা পড়ে যাওয়া হবে। পিচ ঢালা রাস্তায় মায়াদের সারি সারি দেখতে পারবে যে জন্য ওদের ধরাও সহজ হবে, কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খুঁজে পাওয়া মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজ মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরল। রাফাকে নিয়ে অজানা পাহাড়ে বুক উঠতেই লাগলো অন্ধকারের মাঝে। কোথা যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়া ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনেই শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া আঘাতপ্রাপ্ত পায়ে আরও আঘাত পাচ্ছে। পাহাড়ের উঁচু নিচু গর্ত আর গাছের ডালপালা হোঁচট খেতে খেতে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থ ছোট গুহা সন্ধান পেতেই মায়া সেখানে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দু বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনে সিঁটিয়ে বসল। দীর্ঘ সময় দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিয়েছে দুজনেই। এরই মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাদ ছেড়ে হুঙ্কারের শব্দ শুনতে পেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দূরত্ব ওর মুখ চেপে ধরল। ভয়ে অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলো হাতে ধরা পড়ে তাহলে এবার আর প্রাণ রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূরে না যাচ্ছে। এরই মাঝে দেখতে পেল ছেলেগুলো হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুটো জীবনে দৌড় করাচ্ছে আজ, একবার শুধু পাইয়ে নেই দুইটারে কুবাইয়া মারুম শালিগো। নতুন মাইয়াডা আসে না যেটা আমাদের তুইলা আনার মাইয়াডারে সারাইয়া লইয়া গেল, ওই মাইয়াডা বেশ চতুর। এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে, একবার খালি এই শালি ধরতে পারল সবার আগে কুবাইয়া মারুম এইডারে। তারপর শালি কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামো। এই শালি আমার শরীরে জিত উঠে দিছে,
এইটা না ধরা পর্যন্ত শান্তি নেই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়ারা দুইটা আশেপাশে হইব। এই পাহাড়ে বেশিক্ষণ দৌড়াতে পারবো না, এর থেকে সামনে গেলে ডাকাতের হাতে পড়ব। এর আগে আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথা হয়েছে, বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল মায়েদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিত ঠাও না পেয়েই রাফার মুখ ছাড়ল মায়া। বুকে হাত বেঁধে মায়া স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফা ভয়াত্মক গলায় মায়াকে উদ্দেশ্য করে বলে, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে, আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনে বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিনও শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস, আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটা বাঁশ গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলা কথা না বলতে, তারপরে ফাটা বাঁশের মতো চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাঁশ গলার যেন আজই অবস্থা আমাদের, নয়তো সে কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লালি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরা নিরাপদে থাকতাম। পুনরায় রাফা উঁচু গলায় মায়ের খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসে শুধালো রাফাকে। মায়ার কথা রাফা চুপ করে গেল। সত্যি তখন রাফা মায়াকে বোকামি করে না চিনলে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চুপ পালিয়ে আসতে পারত। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরও চেপে বসলো। মায়া উদ্দেশ্য করে নকল গলায় ফিসফিসে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথা মায়া মাটির দেওয়ালে হেলিয়ে বসল। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়ার নিজের ডান পাটা ছুতে চোখ খিচে গেল ব্যথা। বুঝতে পারলো পাটা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দুহাতে ডান পাটাতে কাছে টানতে টানতে রাফার কথা উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদেরকে বাঁচাতে আসবে এখানে আশেপাশে দেখছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজের গুন্ডাদের হাতে তুলে দিব কেন বল আমাকে? অন্ধকারে মায়ের পায়ের আঘাতটা ঠাহর করতে পারল না রাফা, সেজন্য একইভাবে বলল, আমি তা বলিনি। আসলে আমি বলতে চাচ্ছিলাম, এমন একটা পরিস্থিতির মাঝে তুই হয়তো সাহস কোথায় থেকে পাচ্ছিস। আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথা থেকে পাচ্ছি, তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলে নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলো নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ার কথা মানে বুঝতে পারল না রাফা, সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগে মায়া বলো, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারো সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়ল রাফার। ওর দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে, একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিনের ছবি তোলা বন্ধ হয়ে গিয়েছিল বলে ওর বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল, সেই জন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা এখন নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধে জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথায় পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফার নিজের গায়ে চেক না করেই মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া, একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়ার তৎক্ষণাৎ উত্তর আসল। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোনটোন নেই? আমার কোমরে ব্যাগ মানে?
কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখল সত্যি সত্যি ওর কাঁধে ব্যাগটা এখনও রয়েছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়েই রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতে নিতে মায়ার উদ্দেশ্য বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে আছে একটা ফোন। দাঁড়া দাঁড়া দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ার হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ের এই ছোট ফোনটা আজীবন বাঁচাবে ওদের। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হল। রাফা থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো ফেলে দেখল ওর পায়ের কী অবস্থা। অল্প আলোয় মায়ার পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ার পা হাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে। পায়ের ব্যথায় মায়ার মাথা পর্যন্ত টনটন করছে ব্যথায়। লাল রক্তে রক্তাক্ত হয়ে আছে মায়ার পুরো ডান পা। এমনকি মায়ার পরিহিত সাদা সেলোয়ারের নিচড়া রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সেলোয়ারটা একটু টেনে উপরে তুলল। পায়ের রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ের সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধল নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মিলাল আরিফকে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হওয়ায় মায়ার সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারল গুহায় ভিতরে নেটওয়ার্ক সমস্যাজনিত কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসল গুহার সামনে। অল্প উকি মেরে মাথা বের করে গাছপালার আড়াল হতে দেখল বাহিরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে দেখা না গেলেও ছেলেগুলোর খাক ছেড়ে ডাকাডাকির শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্কতার সহিত গায়ের হিজাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মিলাল আরিফকে। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেতেই মায়া ভীষণ অসহায় বোধ করল। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝরে করে কেঁদে উঠল। মায়ার এত বিপদের সময় যদি আরিফকে না পায় তাহলে মায়ার মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ার আশেপাশে আছে। আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফিরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগল তখনই রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে না মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়ে।